অপারেশনস রিসার্চ বলতে আমরা মানে কোন একটা রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমকে ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করার মাধ্যমে যখন অ্যানালাইসিস করা হয়, তো ম্যাথমেটিক্যাল মডেলসটা কেমন হবে, যে কোয়ান্টিটেটিভ ডাটা থাকবে, সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য কিছু অ্যালগোরিদম থাকবে। ওই অ্যালগোরিদমটা ইউজ করে ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে একটা সলভ করা হবে, কোনো একটা রেজাল্টে আসা হবে। রেজাল্টে আসার পারপাস হচ্ছে ভিউ অফ অপটিমাইজিং। অপটিমাইজিং মানে বলতে তোমরা যেমন এইটা বোঝো যে ধরো তোমরা যদি বেশি ইনভেস্টমেন্ট করা হয় তাহলে ধরো প্রফিট বেশি হবে, এটা একটা ভালো দিক। আবার বেশি ইনভেস্টমেন্ট করবা যখন বিজনেস যখন অনেক বেশি এক্সপ্যান্ড করবে তখন প্রবলেমের পরিমাণও বেড়ে যাবে। তাহলে দেখো ইনভেস্টমেন্ট মানে কন্ট্রোল কমে যাবে যখন বেশি এক্সপ্যান্ড করবে কোনো একটা বিজনেস, তখন এটার এক্সপ্যান্ডেশন হওয়ার ফলে ওভারঅল সেন্ট্রাল কন্ট্রোলটা কমে যাবে, অনেক বেশি অ্যানোমালি বা অনেক বেশি লসে স্কোপ বেড়ে যাবে। তার মানে ইনভেস্টমেন্ট বাড়ার সাথে সাথে আনসার্টেনিটি ইনক্রিজ করতেছে, আবার হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ার সাথে সাথে প্রফিট ইনক্রিজ করতেছে। তাহলে এই দুইটার মাঝখানে যে কোনো একটা অপটিমাইজ একটা পয়েন্ট বা মিডল একটা পয়েন্ট থাকবে যেখানে ম্যাক্সিমাম প্রফিট থাকবে, আবার মিনিমাম অ্যানোমালি থাকবে বা মিনিমাম লস থাকবে। তো এরকম কোন একটা পয়েন্টকে আমরা অপটিমাম পয়েন্ট বলি, যেখানে আমার সব দিক থেকে উইন উইন, এর চাইতে বেশি হইলেও আমার ওভারঅল রেজাল্টটা খারাপ আসবে, এর চাইতে কম হইলেও আমার রেজাল্টটা খারাপ আসবে। এই ধরনের কোন একটা পয়েন্টকে আমরা বলি অপটিমাম পয়েন্টস। তো আমরা রিয়েল ওয়ার্ল্ড এর কোনো একটা প্রবলেমকে বা রিয়েল ওয়ার্ল্ড কোনো একটা সিস্টেমকে কোনো একটা ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করে বা অ্যালগরিদমের মাধ্যমে অ্যানালাইসিস করে ওটাকে সলভ করা হয়, সলভ করে একটা অপটিমাম রেজাল্ট পাওয়া যায়। এটা হচ্ছে অপারেশনাল রিসার্চের মেইনলি কাজ। আর একটা হচ্ছে যে রিসোর্স, আর হচ্ছে মানে স্কারসিটি অফ রিসোর্স, মানে পৃথিবীতে যে কোনো রিসোর্সের পরিমাণই আনলিমিটেড না আর কি, আহ, মানে দুই একটা ছাড়া। তো ন্যাচারাল রিসোর্স গুলো যেহেতু লিমিটেড, তো এই লিমিটেড রিসোর্সকে ইউজ করে যখন কোনো একটা অর্গানাইজেশন ইনক্রিজ করে তখন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় যে অ্যাভেলেবল রিসোর্স গুলাকে ইউজ করে ভেরিয়াস অ্যাক্টিভিটিস গুলাকে কন্ট্রোল করা, ইফেক্টিভ ভাবে অর্গানাইজেশনকে চালানো। তো ওয়ারের কাজ হচ্ছে এই এই ধরনের রিয়েল লাইফ সিচুয়েশন গুলোকে ম্যাথমেটিক্যালি ভাবে হ্যান্ডেল করা। তো ওয়ার ফার্স্ট স্টার্ট হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, যখন তোমরা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আসছো, এখানে ডিস্ট্রাকটিভ টেস্টিং, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং এই টার্মগুলো হয়তো তোমরা জানো। ধরো আহ, মানে প্রবাবিলিটির সাথে ওয়ারের অনেক বেশি রিলেশন আছে আর কি। আহ, ধরো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় হচ্ছে বোম্বিং গুলা করা হইতো। তো ধরো কোন একটা বোম টেস্ট করা হবে, তো এটা তো একটা ডিস্ট্রাকটিভ টেস্ট, এটা ঠিকভাবে মানে কাজ করবে কিনা। তো কোথাও বোম্বিং করে যদি বোম ঠিক আছে কিনা এটা টেস্ট করা হয়, এটা তো আসলে হইলো না। তার মানে এটা ম্যাথমেটিক্যাল ভাবে অ্যানালাইসিস করতে হবে। তো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ব্রিটিশ সায়েন্টিস্টরা সায়েন্টিফিক্যালি ডিসিশন মেকিং এর জন্য ওয়ারের প্রথম ইউজ করে আর কি, ফ্লাইট প্যাটার্ন গুলা কিরকম হবে, সি কোথায় সি মাইন গুলাকে সেট করা হবে, এই ধরনের প্ল্যানিং এর ক্ষেত্রে ওয়ার তারা ফার্স্ট ইউজ করে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। এরপর হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, ইনভেন্টরি প্ল্যানিং এর ক্ষেত্রে, প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে, বা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, রেভিনিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওয়ারের ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে আর কি। আর 1950-এর পরে মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আহ, মোটামুটি ওয়ারটা তখনও মিলিটারি পারপাসের ভিতরেই লিমিটেড ছিল আর কি। এরপরে আস্তে আস্তে সিভিল অ্যাপ্লিকেশন গুলোর ভিতরে অ্যাপ্লাই করা হয়। যেমন হচ্ছে যে কোনো একটা প্রবলেমের বা কোনো একটা প্রসেসের মধ্যে কস্ট ডিক্রিজ করার জন্য বা ইনভেস্টমেন্ট অপটিমাম করার জন্য ওয়ার ইউজ করা যেতে পারে, বা রেভিনিউ ইনক্রিজ করার জন্য বা আরওআই ইনক্রিজ করার জন্য ওয়ার ইউজ করা যায়। আবার হচ্ছে যে মার্কেট শেয়ার বা রিস্ক রিডাকশনের কথা বললাম, বা কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ওয়ারের অনেকগুলা অ্যাপ্লিকেশন আছে আর কি। তো ওয়ারের প্রবলেম ফর্মুলেট করার জন্য কয়েকটা ফেজ থাকে।
একটা হচ্ছে জাজমেন্টাল ফেজ, মানে যেখানে প্রবলেমটাকে ডিফাইন করা হয় আর কি। কোনো একটা আইডিয়া মাথায় জেনারেট করলো, এইটাকে এই ডিফাইন করে, মানে আমার অবজেক্টিভ ফাংশনটা কি হবে বা আমার টার্গেট কি হবে, এগুলোকে ডিফাইন করা। এরপরে রিসার্চ ফেজ থাকবে। রিসার্চ ফেজের ভিতরে যে ওই অবজেক্টিভ ফাংশন রিলেটেড কি কি অবজারভেশন বা কি কি ডাটা লাগবে, সেই রিলেটেড ডাটাগুলোকে কালেক্ট করা। এরপরে কোন একটা হাইপোথিসিসের মাধ্যমে, কোয়ালিটি ম্যানেজমেন্টে তোমরা হাইপোথিসিস পড়ছো, যে হাইপোথিসিস এর মাধ্যমে কোন একটা রেজাল্ট কি হতে পারে, আইদার নাল হাইপোথিসিস কি হবে বা অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে, এগুলোকে ধরে নেওয়া। এরপরে হাইপোথিসিসের টেস্টিং করা, মানে ওই ডাটার রেসপেক্টে হাইপোথিসিস টেস্ট করা। এরপরে রেজাল্ট কি হবে সেটাকে প্রেডিক্ট করা। এরপরে অ্যাকশন ফেজের মধ্যে ওই ডাটাগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে একটা রেজাল্টে নিয়ে আসা, অ্যানালাইসিস অ্যাকশন ফেজের মধ্যে। এটা তো, এটা একটা ধরো কোন একটা রিয়েল লাইফের প্রবলেমকে তোমরা চিন্তা করতে পারো যে কিভাবে আগের স্লাইডের যে মেথড গুলা, এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবা এবং ক্লাসে সবার সামনে প্রেজেন্ট করতে পারো আর কি। এটা তো আপাতত অনলাইনে থাকুক আর কি। তাহলে কোনো একটা, যদি সামারি আকারে বলি, ওয়ার এর ক্ষেত্রে মানে স্ট্রাকচারটা কেমন হয়, কোন একটা প্রবলেমকে ডিফাইন করা, এরপরে ডিটারমাইন দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য প্রবলেম, তার মানে তার ভেরিয়েবলস গুলা কি কি হবে, কনস্ট্যান্টস গুলা কি কি হবে, কি কি অ্যাজাম্পশন করে আমরা মডেলটা ডেভেলপ করবো, এগুলো থাকবে। এরপরে ডেভেলপ অবজেক্টিভস এন্ড অল্টারনেটিভ সলিউশন, মানে মডেল ডেভেলপমেন্টের মাঝখানে থাকবে। এরপরে মডেলের মাধ্যমে ওই ডাটাগুলোকে অ্যানালিসিস করা, অল্টারনেটিভ গুলোকে অ্যানালিসিস করা, এরপরে একটা অপটিমাম সলিউশনে আসা। এরপরে সলিউশনের পরে ওইটাকে আবার ভ্যালিডেট করা, যে আমি যে রেজাল্ট এক্সপেক্ট করছিলাম তার সাথে আমার যে মডেলটা একটা সলিউশন দিল, এই মডেলটা ঠিক আছে কিনা এটাকে ভ্যালিডেট করা। যদি ঠিক থাকে তাহলে তো ওইভাবে ইমপ্লিমেন্ট করা, আর যদি ঠিক না থাকে তাহলে নতুন ভাবে কন্ট্রোল করে বা নতুন মডেলটাকে মডিফাই করে, ডাটাকে মডিফাই করে কোন একটা রেজাল্টে চলে আসা। আচ্ছা, এটা একটা জাস্ট একটা এক্সাম্পল বলা হচ্ছে। এই উপরের চারটা লাইন তোমরা একটু নিজেরা পড়ো। প্রবলেমটা কি বুঝতে পারছো পরে? পুরোপুরি পারি নাই স্যার, একটু বোঝাই দিতে হবে। আচ্ছা, তোমাদের ফার্স্ট কে অর্ণব বোধহয়, না? আসো নাকি অর্ণব? জি স্যার। জি স্যার। অর্ণব, তুমি যেটা বুঝতে পারছো সবার সাথে শেয়ার করো। আচ্ছা স্যার, এইখানে আমি যেটা বুঝতে পারছি যে একজন ব্যক্তি মানে এমন একটা কমিটমেন্টে গেছে যেখানে কি মানে 5 উইক সে সিটি এ থেকে সিটি বি এর মধ্যে একটা কমিটমেন্টে যাবে আর কি, মনে হয় বিজনেস ট্রিপ বা সামথিং এমন কিছু। তো এ থেকে শুরু করছে সে শনিবারে, এবং সে আবার এতে আসবে, মানে বি শনিবারে যাবে এ থেকে এবং আবার ফিরে আসবে সোমবারে। শনিবারে যাবে এবং ফিরে আসবে সোমবারে। আর যদি রেগুলার ট্রিপ হয় সেটার কস্ট হবে $400। আর যদি রিটার্ন টিকেটের জন্য সে অ্যাপ্লাই করে, যদি সেটা 1 সপ্তাহের বেশি হয়ে যায়, যেমন সে সিটি বি তে গেল,
এবং আবার রিটার্ন টিকিটের জন্য অ্যাপ্লাই করে যেটা যদি এক্সপান্ড করে 7 দিনের বেশি, তাহলে এটা আবার 20% এক্সট্রা, 400 মানে $400 সাথে আরো 20% এক্সট্রা দিতে হবে। আর ওয়ান ওয়ে টিকিট যদি হয় যে এক্সট্রা যদি না, সে ডিসকাউন্ট। ও আচ্ছা ডিসকাউন্ট, সরি স্যার আমি দেখি না এটা, তাহলে 20% কম হবে। আর যদি সেটা ওয়ান ওয়ে টিকিট হয় যে শুধু সে শনিবারে মানে এ থেকে যাবে, আবার সে যখন আসার সময় আবার এতে আসবে, তখন জাস্ট এটা ওয়ান ওয়ে হয়, তাহলে 75% মানে রেগুলার প্রাইসের 75% রেগুলার প্রাইস মানে বলতে রাউন্ড ট্রিপ টিকিট যেটা, এটা কি রেগুলার প্রাইস আর কি, $400। মানে $400। $400 আর 75% প্রাইস দিতে হবে অন ওয়ে টিকিটের জন্য। জি, তাইলে এখন 5 উইক পিরিয়ডের জন্য মানে কোন অপশনটা চয়েস করলে বেটার, সেটা হচ্ছে ডিসকাউন্টের জন্য নাকি ওই রেগুলার প্রাইসের 75% এর জন্য? আমার মনে হয় এই দুইটি অল্টারনেটিভ। আচ্ছা, এখন আর কনফিউশন ও যতটুকু বলছে এরপরে তোমরা বুঝতে কনফিউশন আছে কার, কোশ্চেন করতে পারো, এরপরে আমি তাহলে ওই কনফিউশন গুলো ক্লিয়ার করব। স্যার এই যে ওখানে ইফ দ্য ডেটস অফ দ্য টিকিট স্প্যান এ উইকেন্ড, স্যার এই লাইনটার মিনিংটা একটু ক্লিয়ার না। স্প্যান এ উইকেন্ড বলতে কি শনিবার থেকে শুরু হয়ে এ, যে, মানে শনি রবি এই 2 দিন যদি স্যার একটানা থাকে ওইটাকে মানে স্প্যান এ উইকেন্ড বলা হয়, নাকি ওটা এক সপ্তাহ বোঝানো হয়েছে? মানে যেটা শনি থেকে রবি যে ব্যাপারটা উইকেন্ড হচ্ছে এটা যে বোঝানো যে হয়েছে একটা না? রাউন্ড ট্রিপ টিকিট, ধরো আজকের হচ্ছে কি বার, বুধবার, তুমি বুধবার যে ধরো বৃহস্পতিবার, ধরো বুধবার ঢাকা থেকে ফ্লাই করবা ডোমেস্টিক ফ্লাইটে, চিটাগাং যাবা ধরো, বা কক্সবাজার যাবা, কক্সবাজার থেকে তুমি বৃহস্পতিবারে আবার ব্যাক করলা, তাহলে একদিন পরেই ব্যাক করলা, এটা একটা রাউন্ড ট্রিপ টিকিট, এটার জন্য কস্টিং হবে $400। কিন্তু এটা যদি মানে এই উইকেন্ডে ফ্লাই করলা বা এক উইক পরের উইকেন্ডে যে যদি আবার ফ্লাই করো, মানে রাউন্ড ট্রিপটা যদি এরকম হয় মানে ব্যাক করো, সেক্ষেত্রে তোমার 20% ডিসকাউন্ট পাবা আর কি। মানে বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা তাহলে আর যদি এরকম করো যে ওয়ান ওয়ে টিকিট পারচেস করবা, সেক্ষেত্রে তোমাকে 75% পে করতে হবে। তাহলে $400 75% হচ্ছে 4/3 মানে $300। তাহলে এখন কথা হচ্ছে, হোয়াট আর দ্য ডিসিশন অল্টারনেটিভস, 1 নম্বর কোশ্চেন। তাহলে যেই যাক না কেন, কেউ তো বেশি টাকা দিয়ে যেতে চায় এরকম না, তাই না? তাহলে অল্টারনেটিভ মানে ডিসিশন কি হবে? 75% না অফ সেটা না, রেগুলার ডিসিশন হচ্ছে যে কস্ট কমানো নাকি ও জি জি কস্ট কস্ট কমাবে, এমন ভাবে সে প্লেনের টিকিট গুলাকে পারচেস করবে যাতে তার কস্টিংটা কম হয়। আর এটা হচ্ছে যে আন্ডার হট রেস্ট্রিকশন ইজ দ্য ডিসিশন মেড। আচ্ছা, রেস্ট্রিকশন হচ্ছে যে ওই যে সে প্রত্যেক স্যাটারডেতে সে ধরো যাবে এবং সোমবারে সে ফিরে আসবে। মানে আমাদের দেশে তো হলিডে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে, ঠিক আছে? আর ধরো বাইরের দেশগুলোতে হলিডে হচ্ছে ফ্রাইডেতে অফিস থাকে, স্যাটারডে সানডেতে হলিডে। তাহলে সে ফ্রাইডে অফিস করে স্যাটারডেতে ধরো সে হোম টাউনে ব্যাক করবে, এরপরে মানডে মর্নিং এ আবার সে ফ্লাই করবে, করে যে অফিস করবে। মানে এ সিটিতে হচ্ছে সে থাকে, ধর এ সিটিতে সে তার অফিস, আর বি সিটিতে সে ধরো থাকে। তাহলে সে প্রতি এ সিটি থেকে প্রতি সপ্তাহে শনিবারে সে বি সিটিতে যায়, এরপরে সে সোমবারে আবার এ সিটিতে ফিরে আসে। এটা প্রবলেম। তাহলে বলো যে তার যেতে কস্টিংটা কত হবে? সে 5 সপ্তাহ যাবে আসবে, তাই না? 5 সপ্তাহ তার এভাবে যাবে আসবে, যেহেতু 5 উইকের কথা বলছে, তাহলে টোটাল কস্টিং হবে কত 5 সপ্তাহের জন্য? যদি প্রত্যেকবার যাওয়া আসার জন্য ওয়ান ওয়ে টিকিট করে তাহলে তো হচ্ছে 300 লাগবে স্যার, $300 লাগবে স্যার। তাহলে 5 সপ্তাহে 3 × 5 = $1500, এটাই তো। আর স্যার যদি 20% যদি স্যার ডিসকাউন্ট হিসাব করে হবে। ডিসকাউন্ট পায় তাহলে তো স্যার 350 আচ্ছা, হয়। একটা অপশন যদি বলি, মানে এই যে অল্টারনেটিভ অনেকগুলো ডিসিশন বলছে, তো যদি একটা অপশন বলি, সেটা যদি সবগুলা টিকিট তোমরা খাতায় একটু নোট রাখতে পারো, সেটা হচ্ছে যে একটা অপশন হচ্ছে এরকম যে সে ওয়ান ওয়ে টিকিট পারচেস করবে সবগুলা, হ্যাঁ,
তাহলে অন ওয়ে টিকিট যদি পারচেজ করে 5 উইকে তার অন ওয়ে টিকিট কয়টা হবে? 10টা না? 10টা। একটা যাওয়ার জন্য, একটা আসার জন্য। তাহলে তো 10টা। তার কস্টিং হবে $300 করে $3000। তাহলে এইটা একটা মানে সলিউশন, অল্টারনেটিভ একটা সলিউশন। আচ্ছা, আরেকটা জিনিস হইতে পারে সে, আর কিভাবে হইতে পারে বলো তোমরা? স্যার সে যে এখন যেভাবে করে শনিবার এবং সোমবার, এটা যদি রাউন্ড টিকিট কিনে তাহলে সে 400 টাকা করে পাবে এবং 5টা টিকিট কিনলে হয়ে যাবে। তাহলে যদি সে 400 টাকা করে কাটে তাহলে সে 5টা টিকিট কাটবে, মানে প্রতি সপ্তাহে সে শনিবারে সে যাবে আর হচ্ছে সোমবারে সে ব্যাক করবে। এভাবে করে তাহলে তার $400 করে লাগবে। তাহলে সে তার হচ্ছে $2000 লাগবে। হ্যাঁ, আর কারো কাছে কোনো সলিউশন আছে? স্যার উনি স্যার যদি একটা সলিউশন আছে। হ্যাঁ, বলো। মানডেতে ই না করে যদি সানডেতে করে তাহলে উনি 20% ডিসকাউন্টও পাবে। মানডেতে মানডেতে না গিয়ে উনি যদি সানডেতে ব্যাক করে, মানে শনিবার আর রবিবার যাবে, শনিবার ব্যাক করবে রবিবার, তাহলে স্যার 20% ডিসকাউন্টটা তার উপরে অ্যাপ্লাই হবে। রবিবার না, মানে Back- মাঝখানে, এই রাউন্ড ট্রিপের মাঝখানের টাইমটা একটা উইক থাকতে হবে আর কি। ও আচ্ছা, তাহলে উনি যদি আচ্ছা স্যার আচ্ছা, একটা ইসে মানে অপশন হতে পারে, শনিবার দেখো। কিনে নেক্সট উইকের হ্যাঁ, আচ্ছা, আরেকটা অপশন যদি এরকম হয় যে ধরো সে স্যাটারডেতে সে ব্যাক করবে, মানে স্যাটারডেতে সে একটা ওয়ান ওয়ে টিকিট পারচেজ করবে। তাহলে স্যাটারডেতে যদি ওয়ান ওয়ে টিকিট পারচেজ করে তাহলে তার কস্টিং হবে 400। এরপরে সে কি করবে যে এরপরের টিকিটটা, মানে মানডে টিকিট একটা পারচেজ করবে, বি 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 এর টিকিট, মানে বি থেকে এ এর টিকিট, এবং পরের শনিবারে যে যাবে এইটা সে পারচেজ করবে এ থেকে বি। মানে আমি তোমাদেরকে যদি এইভাবে বলি যে এট এ টাইম 2টা টিকিট কাটবে স্যার। ওই টাইমে হচ্ছে বি থেকে এ তে যাওয়ারও টিকিট কাটবে সিঙ্গেলে, আবার ফের বি থেকে না বি থেকে এ তে রাউন্ড না ট্রিপের টিকিট কাটবে এক কথায় স্যার। আমি যদি এভাবে বলি যে ধরো প্রথমে তো সে এ এখানে ছিল, বি এভাবে ছিল, সে উইক 1 2 3 4 5, আমরা তো দুইটা সলিউশন পাইছি। এইটাতে সে একটা টিকিট কাটবে $400 দিয়ে, এই যে প্রথম, সরি অন ওয়ে টিকিট তো $300 দিয়ে কাটবে, $300 দিয়ে কাটবে। এরপরে সে যেটা করবে, এই যে বি তে $300 দিয়ে কেটে সে তো বি তে চলে গেল। এরপর সে কি করবে, এই বি থেকে এ এর টিকিট কাটবে, আবার এ বি থেকে, মানে এ থেকে বি এর টিকিট কাটবে। তাহলে কি তার রাউন্ড ট্রিপ হলো না একটা, মাঝখানে একটা উইক ক্যাপ পাইলো। মানে বুঝতে পারছো ব্যাপারটা? সে পরবর্তী টিকিট যেটা কাটবে সেটা হচ্ছে বি থেকে সে এ তে যাবে মানডেতে, এরপরে তার পরের স্যাটারডেতে সে এ থেকে আবার বি তে যাবে। জি স্যার। তাহলে তার কত লাগবে? সে এখানে 20% ডিসকাউন্ট অ্যাভেল করবে। তাহলে 350 স্যার। $300, সরি $400 যদি 20% ডিসকাউন্ট পায় তাহলে 5 ভাগের 350 স্যার। 320 লাগবে, তাই না? 320, জি স্যার। হ্যালো। জি স্যার 320। আচ্ছা, এরপরে আবার সে এই টিকিট এভাবে কাটবে, এখানে তার 320 লাগবে। স্যার তার মানে কি স্যাটারডে থেকে মানডেতে না গিয়ে স্যার মানডে থেকে স্যাটারডে হিসাব করে কাটবে? হ্যাঁ, এরপর প্রথম টিকিটটা সে অন ওয়ে টিকিট কাটতেছে, এরপরে সে মানডে স্যার। থেকে স্যাটারডে কাটতেছে। মানডে থেকে স্যাটারডে করে কাটতে, তাহলে স্যার সে একটা ডিসকাউন্ট পাচ্ছে 20%। আচ্ছা, তাহলে কি হবে দেখো, যে সে 4 সপ্তাহ এভাবে করতে পারবে, তাই কিনা? মানে টোটাল ট্রিপ তো 10টা, মানে 10 বার সে ফ্লাই করবে, তাহলে 4 দুগুণে 8 বার সে এভাবে করবে। আর একটা করতে পারে হচ্ছে দুইটা যে সিঙ্গেল। ওই যে সিঙ্গেল যে একটা বাকি থাকে সেটা সে 300 করে করবে। তাহলে এইভাবে কস্টিংটা স্যার কত আসতেছে দেখো, 3 4 12, 1 2 3 4, 3 4 1200, 1280 আর 600, তাহলে কত হচ্ছে? 1880।
1880। তাহলে দেখো আগেরটা প্রথমটা ছিল 1880 3000, প্রথমটা ছিল 3000, এর পরেরটা ছিল 2000, এখন হইলো 1880, 2000 আরো কমে গেল। আচ্ছা এখন ধরো সে যদি এটাকে কাটে, এই প্রথম যে টিকিটটা কাটছে সেটাকে এই সিঙ্গেল ট্রিপ না কেটে এই যে প্রথম এইটা আর শেষের এইটাকে যদি সে রাউন্ড ট্রিপ কাটে, জি স্যার, ট্রাই জি স্যার। করতেছিলাম। বুঝা যাচ্ছে? মানে এই চারটা জি তো স্যার। রাউন্ড ট্রিপে সে ডিসকাউন্ট পাবে, এটা তো তোমরা শিওর। আর এই যে প্রথম জি যে স্যার। একটা সিঙ্গেল ট্রিপ অনওয়ে ট্রিপ আর হচ্ছে যে 5 নাম্বার যে অনওয়ে ট্রিপ, এই দুইটাকে মিলে সে যদি একটা রাউন্ড ট্রিপ টিকিট কাটে, $600 তাহলে জায়গায় টোটাল $320 মোট হয়ে যাবে স্যার। $320 ভিতরে হবে। আচ্ছা তাহলে তাহলে এটা একটা আরেকটা অপশন। তাহলে সেভাবে কত লাগবে? 320 ইনটু 5 লাগতেছে, তাই না? 5টা ট্রিপে সে 320 ইনটু 5 করে পাচ্ছে, তাহলে সে $1600 পাচ্ছে। 3 5 1500, 5 কুড়ি 100। তাহলে দেখো আমরা 4টা সলিউশন পাইলাম, তাহলে 4টাতে তো আমার 4 ধরনের কস্টিং হবে, তাই না? জি স্যার। তাহলে ওআর এর কাজই হচ্ছে এরকম যে ডিফারেন্ট অল্টারনেটিভ যে সলিউশন গুলো থাকবে এগুলো থেকে একটা অপটিমাইজ রেজাল্টে চলে আসা। দেখো যে অল্টারনেটিভ গুলো ওইখানে যে কোশ্চেন গুলো ছিল, একটা হচ্ছে যে 5 রেগুলার এ থেকে বি তে যাবে, বি থেকে এ তে আসবে, এটা একটা রাউন্ড ট্রিপ। তার মানে সে স্যাটারডে তে যাবে, রিটার্ন অন মানডে। এরকম যদি সেম উইকে করে তাহলে সে কত করে লাগতেছিল? 400 করে 5টা না? এই যে 1 নাম্বার অপশনের কস্টিং কত? এক নম্বরে 3000 ছিল স্যার। 2000। 3000 না, 2000 2000 স্যার। এখানে 2000 হবে, তাহলে 2000 রাউন্ড ট্রিপ একবারে কাটবে। জি স্যার। আচ্ছা, এরপরে 2 নাম্বার অপশন ছিল হচ্ছে বাই 1 এবি and 4 BAB and on BA, এভাবে ছিল 1880। জি স্যার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই কস্টিংটা হচ্ছে জি 1880, আর উপরের কস্টিংটা ছিল 2000। 3 নাম্বার অপশনটা হচ্ছে বাই অন এ বি এ ফর দ্য ফার্স্ট স্যাটারডে এন্ড লাস্ট মন্ডে। ঠিক আছে, লাস্ট যেটা অপশনটা বললাম, এন্ড বাই ফর BAB টিকেটস, এভাবে করলে কস্টিংটা আসতেছে 1600। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আমরা তাহলে ওআর কে ইউজ করি রিসোর্সের অ্যালোকেশনের জন্য বা সিকোয়েন্সিং এর জন্য ইউজ করা হয়। ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য ওআর ইউজ করা হয়। ডিফারেন্ট কম্পিটিটিভ ডিসিশন নেওয়ার জন্য বা রিপ্লেসমেন্ট পার্টস রিপ্লেসমেন্টের জন্য, বা কোনো একটা প্রোডাক্ট কোন রাউটিং এ যাবে, কোন রুটে যাবে, বা কিউইং কিরকম হবে, বা সার্চ অ্যালগরিদমের জন্য আমরা ওআর ইউজ করি আর কি। উম, আচ্ছা, এগুলা ধরো ওয়ারের ক্ষেত্রে আরেকটা যেটা করা হয় যে আমাদের ধরো রিয়েল ওয়ার্ল্ডের ডাটা, এই যে নিচের ফিগারটা একটু দেখো, যে রিয়েল ওয়ার্ল্ডের ডাটা থাকে, ধরো এই যে বাইরের যে কার্ভটা, এই ধরনের একটা ডাটা সেট আছে রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে। তো আমরা যখন কোনো একটা মডেল ডেভেলপ করি বা কোনো একটা সলিউশন ডেভেলপ করার জন্য যখন একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করা হয়, তো রিয়েল ওয়ার্ল্ডের ডাটার মধ্যে কখনো ধরো এক্সেপশনাল অনেক ডাটা থাকে। তো এই কারণে দেখা যায় যে কোনো একটা অপটিমাম সলিউশনে আসা অনেক সময় পসিবল হয় না। তো অপটিমাম সলিউশনে নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হয় যে রিয়েল ওয়ার্ল্ড ডাটাগুলোকে কিছু অ্যাজাম্পশন করার মাধ্যমে এই ডাটাগুলোকে কমায় নিয়ে আসা হয়। মানে ধরো অ্যাকচুয়াল ক্ষেত্রে হয়েছে যে 500 টাকা খরচ হয়েছে, তো
আমি এই 500 টাকাকে 400 টাকায় নিয়ে আসার জন্য আমি ধরে নিলাম যে আমার এই কাজটা ভুল হয়েছে, এইটা না করে এটা করলে 400 হইতো। আইডিয়াল সিনারি হচ্ছে এরকম। তো এই যে একটা অ্যাজাম্পশন ধরে নিলাম, এই অ্যাজাম্পশন ধরে নেওয়ার ফলে রিয়েল ওয়ার্ল্ডের যে টোটাল যে ডাটা সেটটা ছিল, কিছু ডাটাটা বাদ পড়ে যায়। তো বাদ পড়ে দেখো এই যে উপরেরটার ভিতরে যত মানে রিয়েল ওয়ার্ল্ডের ডাটাটা যত এরকম কার্ভিয়াস আছে, তো যখন আমরা কিছু অ্যাজাম্পশন ধরে নিব তখন কিছু ডাটা বাদ পড়ে যাবে এবং আমরা মডেলে ফিট করার মতো কিছু আইডিয়াল কিছু ডাটা পাওয়া যায় আর কি। তো এটা একটা কাজ আর কি, ওয়ার এর প্রথম একটা কাজ করে। তাহলে কি কি ডিসিশন নিব এটাকে সিলেক্ট করা হয়, এরপরে কোয়ান্টিটেটিভ ভাবে অ্যাপ্রোচের মাধ্যমে কিছু কোয়ালিটেটিভ অ্যাপ্রোচও থাকে, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ থাকে, সব মিলে কিছু ডাটাগুলোকে মানে শর্ট এন্ড করে নিয়ে আসা হয় আর কি। তো ওয়ারের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, তোমরা ইন্টার সেকেন্ড ইয়ারে হচ্ছে যে তোমরা লিনিয়ার প্রোগ্রামিং করছিলে আর কি, যোগাশ্রয়ী প্রোগ্রামিং করছিলা, মনে পড়ে? জি জি স্যার। স্যার। ইন্টার সেকেন্ড ইয়ারে যোগাশ্রয়ী কি ছিল? যোগাশ্রয়ী প্রোগ্রাম। প্রোগ্রাম স্যার, প্রোগ্রাম। যোগাশ্রয়ী প্রোগ্রাম ছিল, হ্যাঁ। ওইটাই আসলে ওআর এর মানে লিনিয়ার প্রোগ্রামিং বলে আর কি। তো ওইটার সাথে প্রথম দিকের ক্লাসগুলো অনেকগুলো একই রকম লাগবে আর কি। তো যোগাশ্রী প্রোগ্রামের মধ্যে বলি বা লিনিয়ার প্রোগ্রামের মধ্যে বলি, কিছু ডিসিশন ভেরিয়েবল থাকে। ডিসিশন ভেরিয়েবল গুলোকে আমরা এক্স, ওয়াই, জেড এইভাবে এক্সপ্রেস করি, বা x1, x2, x3 এইভাবে এক্সপ্রেস করি আর কি। তার মানে হুইচ আর দ্য আননোনস, ডিসিশন ভেরিয়েবল বলতে আমরা বুঝাই যে আননোন যে জিনিসগুলা বা আননোন ভেরিয়েবল গুলা, এগুলোকে আমরা ডিসিশন ভেরিয়েবল বলতেছি, যেগুলো হচ্ছে মডেলের মাধ্যমে আমাকে ডিটারমাইন করতে হবে বা যার সলিউশন আমাকে বের করতে হবে। অবজেক্টিভ ফাংশন কাকে বলে? আমার যে জেড এর ভ্যালু যেটা বের করতাম, হয়তো ম্যাক্সিমাইজ করতাম অথবা মিনিমাইজ করতাম জেড এর ভ্যালুটা। যদি প্রফিট হয় প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে হয়, যদি কস্ট হয় কস্টকে কমাইতে হয়। তাহলে ম্যাক্সিমাইজ করি বা মিনিমাইজ করি, তো ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন এটা হচ্ছে একটা অবজেক্টিভ। তাহলে হুইচ আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ পারফরম্যান্স, প্রফিট হইতে পারে, সাপোজ ম্যাক্সিমাইজ প্রফিট 3x1 3 প্লাস 2x2, এরকম করে অনেকগুলো ভেরিয়েবল হইতে পারে যদি n সংখ্যক ভেরিয়েবল হয়, প্লাস 5xn। আমরা ইন্টারে যেটা করছি সেখানে মাত্র দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা করছিলাম আর কি প্রবলেম গুলাকে। তো রিয়েল লাইফে তো মাত্র দুইটা কনস্ট্যান্ট থাকে, ব্যাপারটা এরকম না, আরো অনেক বেশি কনস্ট্যান্ট থাকে বা অনেক বেশি ডিসিশন ভেরিয়েবল থাকে। তো সেক্ষেত্রে আমরা ওই আগের নিয়মে আর সলভ করতে পারি না। যেমন এখানেই জাস্ট এখানে যে লাইনটা বলা হচ্ছে যে দেখো n সংখ্যক ভেরিয়েবল আছে, তো n সংখ্যক ভেরিয়েবলকে আমরা কিভাবে সলভ করব? তাহলে এটা একটা অবজেক্টিভ ফাংশন আর কি, যে অবজেক্টিভ ফাংশন মধ্যে কি কি থাকবে বা কয়টা ভেরিয়েবল দিয়ে অবজেক্টিভ ফাংশনটা হবে। আর এটা হচ্ছে যে কনস্ট্যান্ট, মানে ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে কি কি থাকতেছে, তাহলে একটা থাকলো ডিসিশন ভেরিয়েবল, একটা থাকলো অবজেক্টিভ ফাংশন, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট কেমন হবে। যেমন আমরা যে ইকুয়েশন গুলো লিখতাম এরকম যে x1 + 2x2 <= 10 বা > 10 বা = 10, ইকুয়াল টু হলে যে কোনো একটা লাইন, <= হলে ওই লাইন বাদ দিয়ে তার ভিতরের রিজিয়নটা, আর > হলে ওই লাইনটা বাদ দিয়ে তার বাইরের রিজিয়নটা। তাহলে কনস্ট্যান্ট টু রিপ্রেজেন্ট দ্য ফিজিক্যাল লিমিটেশন অফ দ্য সিস্টেম। তার মানে ওই যে ম্যাথমেটিক্যাল যে ডাটাটা থাকবে সেটাকে আমরা একটা অ্যাজাম্পশন করে একটা ছোট ডাটাতে নিয়ে আসতেছি, এর ভিতর ওর ভিতর কি কি লিমিটেশন থাকবে বা কি কি রেস্ট্রিকশন থাকবে। যে আমাদের আগের প্রবলেমটারই রেস্ট্রিকশন ছিল যে প্রতি স্যাটারডেতে ফ্লাই করতে হবে, আবার মানডেতে ফিরে আসতে হবে। তো এইটা একটা রেস্ট্রিকশন ছিল। তার মানে এই ধরনের কি কি রেস্ট্রিকশন থাকবে এগুলোকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা বা ইকুয়েশনের মধ্যে এক্সপ্রেস করা, এগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্টস। Parameters of the model which are the constants, namely the coefficient and right hand sides। মানে এই যে 10, এটা সাধারণত রিসোর্সের পরিমাণকে আমরা রাইট হ্যান্ড সাইডে থাকে আর কি, যে আমার ম্যাক্সিমাম রিসোর্স কতটুকু। তো প্যারামিটার, এই রিসোর্সকে আমরা প্যারামিটারও বলে, যে ম্যাক্সিমাম প্যারামিটার কতটুকু। তাহলে সামারি যদি বলি, an optimum solution to the model is the identification of a set of variable values which are feasible, satisfy all the constraints। feasible solution বলতে আমরা বুঝি যে satisfy all the constraints।
আমার এমন একটা রেজাল্ট আসবে বা সলিউশন আসবে, এই যে সলিউশন অফ দ্য মডেল, অপটিমাম সলিউশন অফ দ্য মডেল। তাহলে অপটিমাম সলিউশনের মধ্যে কি আসবে, এই যে ম্যাক্সিমাইজ যে পি ছিল মানে x1 x2 থেকে xn পর্যন্ত প্রত্যেকটা একটা ভ্যালু আসবে, x1 ইকুয়াল টু হোয়াট, x2 ইকুয়াল টু হোয়াট, এরকম সবগুলা ভ্যালু আসবে। এরকম ভ্যালু এসে এই সবগুলা ভ্যালু, যে ভ্যালুগুলো আসবে সবগুলা ভ্যালুই সবগুলা কনস্ট্যান্ট বা সবগুলা ইকুয়েশনকে এরকম স্যাটিসফাই যদি করে, তাকেই আমরা বলতে পারি একটা অপটিমাম সলিউশন। তাহলে an optimum solution to the model is the identification of the set of variables, variable values which are feasible মানে satisfy all the constant and which lead to optimum value of the objective function। তাহলে optimum value of objective function মানে ম্যাক্সিমাইজ পি, যদি প্রফিট কে ম্যাক্সিমাইজ করি তাহলে এর চাইতে বেশি প্রফিট হওয়া সম্ভব না। তুমি এমন একটা সলিউশন বের করলা, x1 x2 x3 xn এর ভ্যালু দিয়ে এমন একটা সলিউশন বের করলা, এমন একটা প্রফিট বের করলা, এর চাইতে বেশি প্রফিট বের করা পসিবল না। এইটাও যেমন ঠিক হইতে হবে, একইভাবে ওই x1 x2 ওই ভ্যালুগুলা দ্বারা, x3 এর ভ্যালুগুলা দ্বারা কনস্ট্যান্ট গুলাকেও স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটাকে একটু পড়ো। একটা কোম্পানির দুইটা মাইন আছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে টু মাইন্স কোম্পানি আর কি। তো দ্য টু মাইন্স কোম্পানির দুইটা মাইন আছে যেখান থেকে তারা ওর প্রডিউস করে। তো ওইগুলাকে ক্র্যাশ করলে তিন ধরনের ওর পাওয়া যায়। একটা হচ্ছে হাই হাই গ্রেড, আর একটা হচ্ছে মিডিয়াম গ্রেড, আর একটা হচ্ছে লো গ্রেড। তো এই তিনটা গ্রেডের মধ্যে 12 টন হচ্ছে হাই গ্রেড, 8 টন হচ্ছে মিডিয়াম গ্রেড, আর 24 টন হচ্ছে লো গ্রেড। এটা হচ্ছে তাদের দরকার প্রতি উইকে। তো মাইন এক্স আর মাইন ওয়াই, দুইটা মাইন যে আছে, একটাকে ধরে নিলাম মাইন এক্স আর একটাকে ধরে নিলাম মাইন ওয়াই। তাহলে প্রোডাকশন টনস পার ডে মানে এটা হচ্ছে ক্যাপাসিটি বলতে পারো আর কি। যে মাইন এক্স থেকে হাই গ্রেডের 6 টন পাওয়া সম্ভব প্রতিদিন, মিডিয়াম 3 টন পাওয়া সম্ভব, লো গ্রেডের 4 টন পাওয়া সম্ভব। মাইন ওয়াই থেকে পাওয়া সম্ভব হচ্ছে 1 টন হাই গ্রেড, 1 টন মিডিয়াম গ্রেড, আর 6 টন হচ্ছে লো গ্রেড। আর এক এক টনকে প্রসেসিং করার জন্য, এক্স মাইন থেকে প্রসেসিং করার জন্য কস্ট হচ্ছে $180, আর ওয়াই থেকে 1 টন প্রসেসিং করার জন্য কস্টিং হচ্ছে $160। এখন তাহলে আমরা কোন মাইন থেকে কি পরিমাণ আমরা এক্সট্রাক্ট করবো আর কি, প্রবলেমটা তাহলে।
রিশাদ, প্রবলেমটাকে বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। মানে মিনিমাম কত কস্টে এটা করা যায় আর কত হ্যাঁ, তাড়াতাড়ি প্রোডাকশনটা করা যায়? তাহলে যদি আমরা এরকম বলি যে উম, এই যে we might simply guess how many days per week to work and see how they turn out. মানে একটা সপ্তাহে সে কতদিন কাজ করবে, এটা তো একটা উম, বিষয়। মানে এটা একটা সলিউশন হইতে পারে যে ধরো টনস পার ডে এরকম ভাবে তো প্রোডাকশন হচ্ছে, তাহলে কোন মাইন কতদিন করে, ধরো এই যে এক্স মাইনে কতদিন কাজ করবে ওয়ার্কাররা, ওয়াই মাইনে কতদিন কাজ করবে, এরকম তো একটা হইতে পারে আর কি অল্টারনেটিভ। আরেকটা হতে পারে যে দিস ডাজন্ট সিম লাইক এ গুড গেস অ্যাজ ইট রিজাল্ট অনলি 7 টনস এ ডে অফ হাই গ্রেড। টোটাল একদিনে 7 টনের বেশি তো হাই গ্রেড প্রোডাকশন করা যাবে না। তো ইনসাফিসিয়েন্ট টু মিট দ্য কন্ট্রাক্ট রিকোয়ারমেন্ট অফ 12 টন অফ হাই গ্রেড এ ডে। এই দেখো এখানে বলে দিচ্ছে যে 12 টন, 12 টন করে যে লাগবে। তো 7 দিনে যদি এক এক করা হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা কনস্ট্যান্ট আর কি। আরেকটা যদি হয় যে মানে এক সপ্তাহে আমরা একদিন যদি কাজ করি, এক সপ্তাহে একদিন যদি কাজ করা হয়, তাহলে দেখো যে এক্স মাইন থেকে আসতেছে 6 টন, ওয়াই মাইন থেকে আসতেছে 1 টন, তাহলে এক সপ্তাহে কতটুকু পাওয়া যাবে? 7 টন, তাই না? বোঝা যাচ্ছে কথাটা? যে এই যে পার জি ডে স্যার। প্রোডাকশন, তাহলে এক্স মাইন থেকে একদিনে আসবে 6 টন, আর ওয়াই টন থেকে একদিনে আসবে 1 টন। তাহলে সপ্তাহে যদি আমরা একদিন একদিন কাজ করে, এক সপ্তাহে যদি একদিন কাজ করে, এই যে ওয়ার্ক ওয়ান ডে এ উইক, এরকম যদি কাজ করে, সেক্ষেত্রে দেখো যে হাই গ্রেডের টোটাল কত টন আসবে। এক এক এক্স থেকে আসবে 6 টন আর 6 ওয়াই টন। থেকে আসবে 1 টন। টোটাল এক উইকে যদি একদিন কাজ করবে তাহলে টোটাল এক উইকে পাবো 7 টন। কিন্তু উইকলি রিকোয়ারমেন্ট তো 12 টন, তার মানে এইটা আমরা ফিজিবল হচ্ছে না আর কি। আচ্ছা, এখন যদি এরকম হয় যে 4 দিন কাজ করবে, ওয়ার্ক 4 days এ উইক অন এক্স, আর 3 days ইন উইক ওয়াই, যদি এরকম হয় মানে 4 দিন কাজ করবে এক্স এ আর 3 দিন কাজ করবে ওয়াই তে, এটা যদি একটা সলিউশন হয়। আচ্ছা, এইভাবে কাজ করলে দেখো কিরকম কস্টিংটা হবে। রিকোয়ারমেন্ট তো ফুলফিল করবে, তাই না? 4 দিন কাজ করবে এক্স, এই যে এক্স এ করবে হচ্ছে 4 দিন, এক্স যদি 4 দিনে কাজ করে তাহলে 4 ছক 24টা পাবে, 3 4 12টা পাবে, 4 4 16 টন করে পাবে। তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে 12 টন, তাহলে এখানেই 4 ছক 24 টন হয়ে যাচ্ছে, 3 4 12 টন হয়ে যাচ্ছে, 4 4 16 টন পাচ্ছে হচ্ছে লো গ্রেডের, আর বাকি 3 দিন থাকতেছে তো ধরো 3 6 18, যে 3 দিন এখানে কাজ করবে 18 আর 16, 18 আর 16 হচ্ছে 34, তাহলে 24 টন রিকোয়ারমেন্ট, কিন্তু 34 টন অলরেডি হয়ে যাচ্ছে। এখানে আরো যদি 3 টন হয়, এখানে যদি আরো 3 টন হয়, তাহলে টোটাল হাই গ্রেড দরকার ছিল 12 টন, তাহলে আমি 27 টন হয়ে হাই যাচ্ছে। গ্রেডের পাচ্ছি 4 ছক 24 আর 3 27। মিডিয়াম গ্রেডের দরকার ছিল 8 টন, পাচ্ছি 3 4 12 আর 3 15। তার মানে আমার রিকোয়ারমেন্টের চাইতে অনেক বেশি প্রোডাকশন হয়ে যাচ্ছে। তার মানে এটাও একটা সলিউশন, কনস্ট্যান্ট গুলাকে মিট করে, এখানে এখানে কনস্ট্যান্ট গুলাকে মিট করে, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তার মানে এই যে আমার তাহলে অবজেক্টিভ ফাংশন কি হবে? মানে কস্ট কে কমানো, তাই না? তার মানে উপরের যে একটা সলিউশন ওয়ার্ক ওয়ান ডে ইন উইক এক্স ওয়ান ডে ইন উইক ওয়াই, যদি একদিন একদিন করে কাজ করতো, সেক্ষেত্রে আমার কস্টিংটা কিন্তু কম হচ্ছে। কস্টিং হচ্ছে তাহলে কত? 180 লাগবে আর বোধহয় 120, তাই না? সরি, 180 আর 160। যদি একদিন করে কাজ করে তাহলে 180 লাগবে আর 160 লাগবে।
তাহলে $340 আমি পাচ্ছি, মানে এটা সবচেয়ে মিনিমাম কস্টে পাচ্ছি, কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার কনস্ট্যান্ট গুলাকে ফুলফিল করতেছে না। আর এখানে লাগতেছে যে 4 দিন যদি এক্স এ কাজ করবে তাহলে 4 ইন্টু 180, আর লাগতেছে হচ্ছে 3 ইন্টু 160 এরকম লাগতেছে। কিন্তু এখানে মানে তাহলে এই কস্টিংটা তো অনেক বেশি লাগতেছে আমার, এবং কারণ কি ওভার প্রোডাকশন হয়ে যাচ্ছে, এক ধরনের ওয়েস্ট। তাহলে আমরা যদি মিনিমাম কস্টে এটা করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে কিছু ভ্যারিয়েবলকে আমরা ডিফাইন করতে হবে। আমরা যদি ভ্যারিয়েবলকে ডিফাইন করি, আমরা ভ্যারিয়েবল বলতে পারি এক্স আর ওয়াই, এই দুইটা ভ্যারিয়েবল। অবজেক্টিভ ফাংশন আমরা জেড বলতে পারি কি? এক্স প্লাস ওয়াই। জেড হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটা একটু হইতে পারে। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে স্যার অবজেক্টিভ ফাংশন তো এক্স প্লাস ওয়াই এখনো হবে না, আমরা কয়দিন কাজ করব তার উপর ডিপেন্ড করবে না স্যার? হ্যাঁ, কয়দিন কাজ করব তার উপর ডিপেন্ড করবে। তাহলে ভেরিয়েবলকে যদি এক্স ওয়াই ধরি তাহলে অবজেক্টিভ ফাংশন তো এরকম হচ্ছে না, কি হবে 180x, এই জি এক্সটা স্যার। কি দিন হবে, এগুলো তাই না? হচ্ছে জি স্যার। তাহলে এরকম হবে 180x প্লাস হচ্ছে 160y, তার মানে এক্স আর ওয়াইটা হচ্ছে দিন, তাই না? জি স্যার। তাহলে এটা একটু হতে পারে। তাহলে কনস্ট্যান্ট গুলো কি হবে? আবার ডাটাতে ফেরত যাই, দেখো তাহলে কনস্ট্যান্ট গুলোকে কি হবে? স্যার কনস্ট্যান্ট ড্র করতে হলে তো স্যার হাই মিডিয়াম লো এই তিনটার Low, জন্য তিনটা তিনটার উপরে ভেরিয়েবল depend আনতে হবে না স্যার? হ্যাঁ, তাহলে যদি এরকম বলি কনস্ট্যান্ট গুলা, একটা হচ্ছে যে 6x, আমরা যেহেতু ডে ধরে নিচ্ছি তাহলে জি স্যার। 6x প্লাস 3y, 3y তার মানে একদিনে প্রোডাকশন হবে 6, তাহলে এক্স দিনে প্রোডাকশন হবে 6x, একদিনে জি স্যার। প্রোডাকশন হবে হচ্ছে 3 টন, স্যার তাহলে এখানে একদিনে তো স্যার একটা করে হাই কোয়ালিটির একটা করে না স্যার? আচ্ছা সরি, হ্যাঁ হাই কোয়ালিটি ওয়াইতে 6x প্লাস y, এইটা প্রোডাকশন হইতে হবে কত? এই যে 12 ইজ টনের গ্রেটার চেয়ে দ্যান বেশি, 12। তাই তো? জি স্যার। গ্রেটার দ্যান ইকুয়াল নাকি লেস দ্যান ইকুয়াল? স্যার 12 টন বা গ্রেটার দেন স্যার। গ্রেটার দেন স্যার, এটার সমান অথবা বেশি হতে হবে স্যার। সাধারণত বেশি। কম হলে তো আমরা মানে আমাদের এটা আচ্ছা। ফুলফিল হচ্ছে না। টার্গেট ফাংশন পাচ্ছি না স্যার। তাহলে পরেরটা হচ্ছে 3x প্লাস প্লাস y ওয়াই প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 8। 8, আরেকটা হচ্ছে 4x প্লাস 6y 6y is greater than or equal 24. 24। আচ্ছা, এখানে তো ইকুয়াল দিছে স্যার, ইকুয়াল কেন দিছে বলো? স্যার এখানে ইকুয়েশনে নিয়ে এক্সাক্ট 12 টন আচ্ছা ইকুয়েশন স্যার আমরা কনস্ট্যান্ট গুলোকে ইকুয়েশনে চেঞ্জ করে নিছি, কনভার্ট করে নিছি। জি স্যার। বেশি তো আমাদের দরকার নেই, আমাদের তো জাস্ট মিট করলেই এনাফ। যে 12 টন বলে দিছে, তাহলে আমাদের লিমিট তো 12 টন। আমাদের যদি 12 টনের জায়গায় 13 টন হয়ে যায় তাহলে সেই 1 টন তো লস হয়ে গেল। লস না, আমরা দরকার গ্রেটার হচ্ছে দেন না। তো দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আমি তো যদি তাহলে- এভাবে বলি, দেখো এখানে কিন্তু ঠিক বলে নাই যে এর চেয়ে বেশি হইতে হবে বা কম হইতে হবে, এরকম কিন্তু কিছু বলে নাই। The company, এই যে Two Mine Company has contacted to provide a smelting plant with 12 tons of high grade, 8 tons of medium grade, 24 low grade per week. সে কন্ট্রাক্ট করছে, এই পরিমাণ দিলেই হবে, বেশি কম মানে কম দিতে হবে এরকম তো বলে নাই, বা বেশি দিতে হবে এরকম বলে নাই, সমান সমান দিতে পারে। তো জাস্ট আমি এইটা তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে যে
আমরা যদি ইকুয়াল ধরতাম, যেটা এই পরিমাণে দিতে হবে, আমাকে বেশি দিতে হবে সেটা তো চাইতেছে না, ওই স্পেল্টিং কোম্পানিটা তো চাচ্ছে না যে এর থেকে বেশি দিতে হবে। তাহলে এই পরিমাণ যদি দিতে চাই তাহলে ধরো ইকুয়াল হবে, এটা তো এগ্রি করো সবাই। যদি এক্সাক্ট এই জি স্যার। পরিমাণই হয় জি স্যার। তাহলে 6x plus y equal to 12, 3x plus y equal to 8, 4x plus 6y equal to 24। তাহলে ইকুয়েশন জি স্যার, কয়টা আমার হইলো? টার্গেট তো ফিল আপ হচ্ছে। ইকুয়েশন কয়টা হইলো? 3টে স্যার। তিনটা তিনটা স্যার। ইকুয়েশন। তিনটা ইকুয়েশন যদি দুইটা ভেরিয়েবল দুইটা না, তিনটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল হলে সলভ করা যায়। দুইটা ইকুয়েশন দুইটা ভেরিয়েবল হলে সলভ করা যায়। ইকুয়েশন যদি ভেরিয়েবলের চেয়ে কম হয় সেক্ষেত্রে সলভ করা যায় না। আরেকটা হচ্ছে এখানে যেহেতু ইকুয়েশন এর পরিমাণ বেশি ভেরিয়েবলের চেয়ে, এইটা সলভ করা যেতেও পারে, কিন্তু তোমরা যদি ট্রাই করে দেখো তাহলে দেখবা যে এক্স ওয়াই এর কোনো এরকম কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না যেটা সব তিনটা ইকুয়েশনকেই স্যাটিসফাই করে। বুঝতে পারছো? যে ইকুয়াল সাইন ধরে মানে এমন এক্স আর ওয়াই এর কোনো ভ্যালুই পাওয়া যাবে না যে তিনটা কনস্ট্যান্টকেই বা তিনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তখন আমরা মানে এইটাকে সলভ করার জন্য আমরা হচ্ছে ই করব আর কি, গ্রাফের সাহায্যে নেব স্যার। গ্রাফিক্যালি করতে পারি। আমরা বলতেছি যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট দিয়ে করব, মানে গ্রেটার দ্যান বা লেস দ্যান ইকুয়াল ধরে করব, এটা বুঝাইতে চাচ্ছি। মানে ইকুয়াল সাইন ধরলে আমরা তিনটা ইকুয়েশনকে দুইটা ভেরিয়েবল দিয়ে সলভ করার জন্য কোনো একটা সিঙ্গেল সলিউশন পাচ্ছি না। আবার রিপিট করতেছি, আমাদের হচ্ছে যে দুইটা ভেরিয়েবল আর তিনটা হচ্ছে ইকুয়েশন। আমরা সলভ করতে পারি যে কয়টা ভেরিয়েবল সেই কয়টা ইকুয়েশন থাকলে আমরা এটাকে সুন্দরভাবে সলভ করতে পারি। মানে এটা একটা রুল অফ থাম যে যে কয়টা ইকুয়েশন সেই কয়টা ভেরিয়েবল যে থাকে তাহলে আমরা ওই সিস্টেমকে সলভ করতে পারি। কিন্তু এখানে যেহেতু ইকুয়েশন সংখ্যা বেশি, তো আমরা যে কোনো দুইটা ইকুয়েশনকে সলভ করতে পারি, দুইটা ভেরিয়েবল যেহেতু আছে যে কোনো দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। সলভ করে যদি 3 নাম্বারটাতে বসাই দেখা যাবে যে সেটা স্যাটিসফাই করতেছে না, এইটার হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ কি, এটা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। তার মানে এটাকে আমরা কোনো একটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে। অ্যাজাম্পশন ধরে নিয়ে আমাকে যেটা করতে হবে ওই যে আমরা যেটা বললাম এক্সাক্ট না ধরে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল করে দিচ্ছি, গ্রেটার দ্যান ইকুয়াল করি বা লেস দ্যান ইকুয়াল করি। এটা করার পরে যেটা হবে যে তখন আমাদের একটা যে কোনো একটা সলিউশনে যাবে। বুঝতে পারছো? যে এই কারণে the reason for this general rule is that choosing an inequality rather than an equality gives us more flexibility in optimizing, maximizing, minimizing the objective. আমার কথা বুঝতে পারছো এখন যে কেন আমরা এখানে লেস দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান ইকুয়াল ইউজ করি? জি স্যার। The reason for this general rule is that choosing an inequality rather than an equality gives us more flexibility in optimizing, maximizing or minimizing the objective, মানে হচ্ছে অবজেক্টিভ যেটা ছিল আর কি, ডিসাইডিং ভ্যালু অফ দ্য ডিসিশন ভেরিয়েবলস। আর একটা থাকে হচ্ছে ইমপ্লিসিট কনস্ট্যান্ট। ইমপ্লিসিট কনস্ট্যান্ট মানে হচ্ছে ডেফিনেশন অফ দ্য ভেরিয়েবল থেকে একটা ইমপ্লিসিট কনস্ট্যান্ট আসে। এটা তোমরা বুঝতে পারবা যে আমরা যেটা ওই যে বলতাম যে ওই যে শেষে লিখতাম না, এটা তোমরা অনেকে হয়তো লেখো না আর কি, এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল 0 এরকম লিখতাম না যোগশ্রী প্রোগ্রামে, জি স্যার। মনে পড়ে? তো জি এটাকে স্যার। ইমপ্লিসিট কনস্ট্যান্ট বলে। তার মানে হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে কি, আমরা কতদিন কোন কোন মাইন্ডটাকে কতদিন এক্সট্রাক্ট করব কোন মাইন্ড থেকে। তাহলে টাইম, ডে, এটা কি নেগেটিভ হওয়া সম্ভব? না স্যার। এটা তো নেগেটিভ হওয়া সম্ভব না। এই কারণে এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কনস্ট্যান্ট। এটা ভেরিয়েবলের ডেফিনেশন থেকে ডিপেন্ড করে আর কি। আরেকটা জিনিস কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, আবার কি লেস দ্যান ইকুয়াল 7 হবে না? 7 দিনের জি বেশি তো স্যার। কাজ করা সম্ভব জি না। স্যার। একটা উইকে তো ম্যাক্সিমাম 7 দিন আছে, তাহলে 7 দিনের বেশি তো আর কাজ করা সম্ভব না। আবার যদি আমরা ছুটি ধরি, 2 দিন ছুটি ধরি, তাহলে 5 দিনের বেশি কাজ করা সম্ভব না। আচ্ছা, তোমাদের টাইম বোধহয় শেষ। আচ্ছা, এটা কি আজকের আরেকটা প্রবলেম আছে, এটা কি এখন বলবো নাকি নেক্সট ক্লাসে বলবো? স্যার এটা নেক্সট ক্লাসে স্যার। নেক্সট ক্লাসে, আচ্ছা ঠিক আছে তাহলে।